প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বরে করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার তাসনোভা শারমিন 1983 সালের আগস্ট মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে শিশু বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। ম্যাডাম, ডেঙ্গু জ্বর, আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে যে বিষয়টি আপনার কাছে জানতে চাবো সেটি হচ্ছে এই যে ডেঙ্গু জ্বরের সিজনটি আসলে চলে এসেছে, সেক্ষেত্রে আসলে অন্যবারের চেয়ে এবারের সিজনটি কেমন দেখছেন আপনি? বর্ষাকাল জুন থেকে অক্টোবর পর্যন্ত ইউজুয়ালি এই সিজনটা আসলে আমরা নিজেরাই একটু ভয়ে থাকি যে এখন আবার ডেঙ্গু সিজন শুরু হচ্ছে, কিন্তু গত সেশনে যেটা দেখা গেল যে ডেঙ্গু কোনো সিজন ফলো করে নাই। যে 2023-এ কিছু কেস আমরা ফেব্রুয়ারি মার্চেও পেলাম, এরপর ওদিকে গিয়ে নভেম্বর ডিসেম্বরও পেলাম, কিন্তু এবার যেটা হচ্ছে এটা মোটামুটি সিজন ধরেই হলো, মানে জুনের পর থেকে আমরা কেস পাওয়া শুরু করলাম, এর আগে ততটা পাইনি। এবং এখন হচ্ছে মানে একদম ভরা সিজন যেটা বলছি, প্রচুর রোগী আসতেছে আমাদের জ্বরের। কিন্তু মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডেঙ্গুর ক্ষেত্রে আমাদেরকে আসলে সচেতন হতে হবে, আতঙ্কিত না। মানে সচেতনতার ব্যাপারটা হচ্ছে যে জ্বর আসলে আমরা মানে ভাইরাল জ্বর বা ফ্লু হচ্ছে সবার হচ্ছে এই ব্যাপারটা ভেবে বসে থাকা যাবে না, যেহেতু এখন ডেঙ্গু সিজনটা শুরু হয়ে গিয়েছে। এবং আমি বলবো যে মা বাবাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, তারা তো আসলে সব সিমটমস বলতে পারছে না, আর তাদের ক্ষেত্রে একটু সচেতনতা বেশি থাকতে হবে। আতঙ্কিত হওয়ার আসলে তেমন কিছু নেই। আর এবার যে ডেঙ্গুটা আসছে সেটা আসলে মানে আমরা যতগুলো পেশেন্ট পাচ্ছি মোটামুটি মানে খুব বেশি সিভিয়ার আসলে এখনো পাইনি। যেগুলো পেয়েছি একটা বা দুইটা পেশেন্ট আমাদের ঢাকা মেডিকেলে যে শক নিয়ে আসছে, আর বাকিরা মোটামুটি মানে হয়তো ওয়ার্নিং সাইনগুলো নিয়ে আসছে এবং ভালো, মানে পেশেন্টের রিকভারিও ভীষণ ভালো ছিল, যে এখন ডেথ বা এই ধরনের জিনিসগুলো আমাদের ওখানে এখন আসলে ওরকম হয়নি। অন্যবারের তুলনায় এবার আসলে কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে? এবার একটা ভিন্নতা পাচ্ছি, সেটা হচ্ছে যে মানে জ্বর থাকছে, যে হাই গ্রেড ফিভার যেটা আমরা বলি 102-3 মানে এই টাইপের জ্বর থাকছে। দেখা যাচ্ছে জ্বরটা কিছুতেই বেজলাইন টাচ করছে না, মানে একদমই জ্বর চলে যাচ্ছে এরকম কোনো সময় পেশেন্ট বলছে না, যে কন্টিনিউড ফিভার আমরা যেটা বলি সেটা থাকছে। সাথে তারা হচ্ছে পেটে ব্যথা, বমি, মানে এইবারে ডেঙ্গু পেশেন্টগুলো মোটামুটি এই ধরনের জিনিসগুলো নিয়ে আসছে। আগে যেমন ছিল গায়ে ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা, সেগুলো আছে, কিন্তু এবার মানে অনেক পেশেন্টই মানে পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা, যেটা আমাদের অনেক সময়ই ডায়রিয়ার দিকে আমরা চিন্তা করে ফেলছি যে ওইদিকে কিনা, কিন্তু সাথে জ্বর, কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে তারা আসলে ডেঙ্গু পজিটিভ, মানে ডেঙ্গুতে তারা ভুগছে। তাইলে এই ক্ষেত্রে এই সময়গুলোতে আমাদেরকে একটু মানে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা হলেই শুধু ডায়রিয়া না চিন্তা করে আমাদেরকে মানে এই সিজনের ডেঙ্গুগুলো আসলে এইটা নিয়ে বেশি আসছে। এছাড়া সাথে ভাইরাল ফিভারের যে উপসর্গটা, বাচ্চাদের অ্যানোরেক্সিয়া হয়, খেতে চায় না, তারপর গায়ে ব্যথা, পেটে ব্যথা, বা তারা দুর্বল লাগা, মাথা ব্যথা, মানে খুবই ইরিটেবল, যে খুব মানে সে টক্সিক হয়ে আছে, সেগুলো আছেই, কিন্তু মানে প্রমিনেন্টলি এরা পেটে ব্যথা, বমি এবং পাতলা পায়খানা নিয়েই মানে কয়েকজন পেশেন্ট এটা নিয়ে প্রেজেন্ট করছে। ডেঙ্গুতে তো আমরা সবসময় বলি যে হাইড্রেশনটা মেনটেন করতে হবে, যে খাওয়া দাওয়াটা মানে অ্যাটলিস্ট মানে পানি জাতীয় তরল খাবার, ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করতে হবে, তরল খাবার খেতে হবে। মানে আমরা একটু বলি যে ভারী পানি, রোগীদেরকে আমি বলে দিই যে শুধু পানি না, যেমন একটু স্যুপ, শরবত, স্যালাইনের পানি যদি কোনো বাচ্চা পছন্দ করে সেটা খাবে। তো এই যখন ডায়রিয়া বা বমি নিয়ে প্রেজেন্ট করতেছে তাদের এই হাইড্রেশন, মানে তারা দেখা যাচ্ছে ডিহাইড্রেশন নিয়ে আসছে, সেটা আবার ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আমাদের মানে একটা ডেঞ্জার সাইন, আসলে এই রোগীগুলো খারাপ হয়ে যায় বেশি। নিশ্চয়ই। আপনি ওয়ার্নিং সাইনের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে ওয়ার্নিং সাইন কি কি রয়েছে? আচ্ছা, ওয়ার্নিং সাইনগুলো হচ্ছে যে এই ডেঙ্গুর ক্ষেত্রে মানে দেখা যায় যে মানে ডেঙ্গু যাদের ওয়ার্নিং সাইন থাকে, যেমন বাচ্চাটার পেটে ব্যথা এবং সে পারসিস্টেন্ট বমিটিং, মানে অনবরত বমি করছে, আমরা বলি যে ঘন্টায় 3 বারের বেশি সে বমি করছে, তার মানে যা খাচ্ছে সে সব বমি করে দিচ্ছে। তারপর হচ্ছে যে তার রক্তপাত হচ্ছে কোনো খান থেকে, হ্যাঁ, বাচ্চাটা নাক দিয়ে রক্ত পড়ছে বা মাড়ির গোড়া দিয়ে রক্ত পড়ছে, অথবা আমরা বলি যে আপনি একটু খেয়াল রাখবেন যে কালো পায়খানা হচ্ছে কিনা, হ্যাঁ, প্রস্রাবটা কমে যাচ্ছে কিনা,
তারপর হচ্ছে যে আমরা মানে এগুলো ছাড়াও বাচ্চা নেতিয়ে পড়ছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওয়ার্নিং সাইন। এছাড়াও আমরা যে লিভার পালপেট করে দেখি, এটা ডক্টরদের কাছে গেলে তো আমরা আরও কিছু আছে, প্লাজমা লিকেজের সাইন আছে। আরেকটা জিনিস বলি যে বাচ্চার এই অসুস্থতার মধ্যে তো সাধারণত বাচ্চা খেতে পারে না, ওজন কমে যায়। বাচ্চার ওজন বেড়ে যাচ্ছে কিনা, বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে তার কোথাও অ্যাসাইটিস মানে প্লাজমা লিকেজের কারণে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে। তো মাদেরকে মাঝে মাঝে আমরা এটাও বলে দিই যে আপনি তো মানে অনেক সময় যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে, আসলে আরও ছোট বাচ্চা থাকে বাসায়, তাদের ভ্যারাইটিস কারণে তারা ভর্তি হতে চায় না, মানে বা একটু বলে যে একটু দেখি 2 দিন দেখি। তো এই ওয়ার্নিং সাইনগুলো আমরা অবশ্যই তাদেরকে বুঝিয়ে দিই যে এই ধরনের সাইন দেখলে আপনি অবশ্যই এসে ভর্তি করায় ফেলতে হবে। আর এইসব ক্ষেত্রে যেটা অনেকেই মানে বাসায় স্যালাইন দেওয়ার করে, এই জিনিসটা আমি একদম নিষেধ করব যে কখনোই ডেঙ্গু পেশেন্টকে মানে এটা হচ্ছে মেপে আমাদেরকে মানে ফ্লুইডটা দিতে হয়, হ্যাঁ, যে বেশিও দেওয়া যায় না কমও দেওয়া যায় না, এটা কখনোই বাসায় অ্যালাউ করা মানে যাবে না। অন্য কোনো রোগীকে হয়তো বাসায় অ্যালাউ করা গেল, এসব ক্ষেত্রে অ্যালাউ করা যায় না। বিশেষ করে এই জিনিসটা হচ্ছে কাদের, যারা হচ্ছে একটু সিস্টার বা মানে মনে করছে যে ডক্টর বা মানে মেডিকেল প্রফেশনে আছে অথবা যে ফার্মাসিস্ট, হ্যাঁ, তারা মনে করছে যে সবাইকে তো বাসায় যে স্যালাইন দিয়ে ফেলি, একেও একটু বাসায় 2 দিন দেখি। এটা হচ্ছে ভয়ঙ্কর, এরাই প্লাজমা ফ্লুইড ইমব্যালেন্স হচ্ছে এবং তারা এফিউশন, অ্যাসাইটিস এগুলো নিয়ে আসছে। আরেকটা জিনিস মানে বলতে চাচ্ছি যে কালো পায়খানার ক্ষেত্রে এটা যুক্ত, সেটা হচ্ছে যে এই সময় ড্রাগন ফল, আনারের রস, লাল শাক, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো এখন খাওয়াবেন না আপনারা, তাহলে এরা খেলেও পায়খানাটা দেখা যায় কালারটা চেঞ্জ হয়ে যায়। তখন আমরা আসলে মানে এটা কি রক্তপাত নাকি খাওয়ার জন্য হলো একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, আলাদা করা যায় না। হ্যাঁ, এই সেম জিনিসগুলো আসলে আমরা এই সময় একটু অ্যাভয়েড করতে বলি যে এই ধরনের খাবারগুলো এই সময় দিবেন না বাচ্চাকে। যাদের ডেঙ্গু জ্বর হচ্ছে তাদের ক্ষেত্রে আতঙ্কিত হবার কারণ রয়েছে কিনা? হ্যাঁ, যদি তাদের মানে আসলে জ্বর হলেই একদিনের জ্বরে আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, সাধারণত যখন জ্বর চলে যায় ডেঙ্গুটা তখনই আতঙ্কিত হওয়ার বিষয়, এবং তখনই আমরা ভীষণ রিল্যাক্টেন্ট হয়ে যাই যে বাচ্চার জ্বর নাই, 3 দিন এত জ্বর ছিল যাক আজকে থেকে জ্বর নাই, কিন্তু এইটাই হচ্ছে সে ক্রিটিক্যাল ফেজে ঢুকছে। হ্যাঁ, 3 থেকে 7 দিন এই সময়টাকে আমরা বলে দিই যে এই সময়টা খুবই ক্রিটিক্যাল। এই সময় যদি বাচ্চা খেতে না পারে, বমি করে বা ইউরিন আউটপুট নেয়, প্রস্রাব কমে যায়, বাচ্চা নেতিয়ে পড়ে, তাহলে অবশ্যই আপনি সাথে সাথে হসপিটালে নিয়ে আসবেন। জ্বর নাই বলে এটা আসলে অবহেলা করার কিছু নেই, কিন্তু মানে জ্বর 3 দিনের মধ্যেই মানে যদি জ্বর হয় এই সময় আমি বলবো যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মানে অন্যান্য ভাইরাল ফিভার বা ফ্লু বা এখন সবার হচ্ছে, এটা মনে করে এই সময় আসলে বাসায় বসে থাকাটা কখনোই উচিত হবে না। নিকটস্থ যদি আপনার সম্ভব না হয় যে বিশেষজ্ঞ চিকিৎসক, তাহলে নিকটস্থ একটা হসপিটালে, ইভেন সরকারি হসপিটালেও কিন্তু এখন ডেঙ্গু টেস্ট হচ্ছে, সেখানে আপনি যান, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট আপনি আপনার বাচ্চাটাকে সেভ করতে হবে, মানে এটাই আপনার প্ল্যান থাকবে। আর ওই যখন যে মুহূর্তে জ্বর থাকে না সেই 3 থেকে 7 দিন সময়টা অবশ্যই বাচ্চাকে মানে খেয়াল রাখতে হবে। আর এই সময় আসলে ওদেরকে স্কুলেও যেতে মানা করে দিই আমি, যে যতই ভালো থাকুক, যদি বলে যে না ভালো আছে, এখন আসলে স্কুলে যাওয়া উচিত হবে না, কারণ ওই সময় একটু খেলাধুলা করবে বা একটু সে ডিহাইড্রেটেড হতে পারে বা দুর্বলতা, এমনিও ভাইরাল ফিভারের পর বাচ্চাদের উইকনেস থাকে, ওইটাও তো ওই সময় থাকবে। এই সময়টা আসলে স্কুলটা অ্যাভয়েড করতে হবে। আর ডেঙ্গু মানে ছড়াই হচ্ছে একটা হচ্ছে যে মানে ডেঙ্গু রোগ আছে এরকম কেউকে যদি ওই এডিস মশা কামড় দেয়, সেখান থেকে আবার ডেঙ্গু ছড়াচ্ছে। তো এই ডেঙ্গু যাদের আছে আমি বলবো তারা একটু বাসায় থেকে মানে এটা একটু মানে মেনটেন করাই ভালো। পুরোপুরি সুস্থ হয়েই তাদের মানে স্কুলে যাওয়া বা ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করা উচিত আসলে। সেক্ষেত্রে আসলে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একটু জানবো সংক্ষেপে। ডেঙ্গুর জ্বরের ক্ষেত্রে সাধারণত পরীক্ষা যেটা আমরা করি, সিবিসি করি এবং NS1 একটা হচ্ছে নন স্ট্রাকচারাল প্রোটিন, ডেঙ্গুর ক্ষেত্রে সেন্সিটিভ, ডেঙ্গু টেস্টের জন্য করে থাকি। এই পরীক্ষার রিপোর্টটা 60 to 70% পজিটিভ হয়, কিন্তু এটা 3 দিনের মধ্যে করতে হয় জ্বরের। এখন ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে এই জ্বরটা চলে যাওয়ার পর বা কোনো বাচ্চার খারাপ ওয়ার্নিং সাইন অথবা মানে দেখি করতে এই 3 দিন পার করে আসে। তো তখন দেখা যায় কি আমরা সিবিসি করলে হয়তো একটু প্ল্যাটলেট কাউন্ট কম পাই, ওইদিকে একটু লিউকোপেনিয়া মানে WBC কাউন্ট একটু কম পাই, কিন্তু NS1টা নেগেটিভ আসে। প্ল্যাটলেট 1.5 লাখের কম আসলে কম বলে দেখা যাচ্ছে 1,20,000, কিন্তু ওইদিকে NS1 নেগেটিভ, সে 4th দিন বা 5ম দিন করে আসছে এবং সে বলছে এটা ডেঙ্গু না। তাহলে এই জিনিস থেকে আমাকে বের হয়ে আসতে হবে, কারণ এই সময়টায় ওই আমাকে সিবিসি দেখেই
ডিটেকশনে যেতে হবে। 3 দিনের মধ্যে করলে আমি NS1টা 70% ক্ষেত্রে পজিটিভ পাই, এমন না যে 100% পজিটিভ। সুতরাং এটা নাই মানে নাই না, আমাকে সতর্ক থাকতে হবে, ওই সময়টাকে সচেতন থাকতে হবে। অ্যান্টিবডি টেস্ট দিয়ে কি আসলে ডিটেক্ট করা যাবে কিনা? অ্যান্টিবডি টেস্টটা করতে হয়, আবার সেটা আফটার 6 ডেজে আমরা করলে অ্যান্টিবডিটা পজিটিভ আসবে, যেটা ডেঙ্গু IgM IgG। মানে ম্যাক্সিমাম পেশেন্টই আমাদের কাছে 4 থেকে 5 দিনের দিন আসে। হ্যাঁ, তখন দেখা যায় না আমাদের এই অ্যান্টিবডি পজিটিভ পাবো না NS1 পজিটিভ পাবো। তো ওই অ্যান্টিবডি পজিটিভ পাওয়ার জন্য আমাকে অ্যাটলিস্ট 6 ডেজ পরে করতে হবে, অ্যান্টিবডি ডেভেলপ করতেও সময় লাগে অ্যান্টিজেনের এগেইনস্টে। তো ওই 4 থেকে 5 দিন কিন্তু আমার ক্রিটিক্যাল পিরিয়ডটা যাচ্ছে। হ্যাঁ, এবং রোগী তখন মানে কনভিন্স না যেটা ডেঙ্গু। তো এই সময়টাতে আসলে আমাদের একটু তাদেরকে কাউন্সেলিং করতে হবে খুব ভালোভাবে, যে এই সময়টাই আসলে সতর্ক থাকতে হবে। এবং যদি কোনো কারণে আমার বাচ্চাটা নেতিয়ে পড়ছে বা আউটপুট কমে গেছে, অবশ্যই হসপিটালে গিয়ে তাকে একটা ডক্টরের শরণাপন্ন তাকে হতে হবে ওই সময়টাতে। দরকার হলে প্রতিদিনই আউটডোর বেসিসে গিয়ে সে একবার দেখিয়ে আসবে। শিশুদের যখন ডেঙ্গু জ্বর হচ্ছে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে তাদের জন্য? সব ডেঙ্গু রোগীর আসলে ভর্তি লাগে না, 80 to 85% বাচ্চা বাসায় ভালো হয়ে যায়, তাদের আসলে ভর্তি লাগে না বা তেমন কোনো মানে ক্রিটিক্যাল ফেজেও তারা যায় না। ডেঙ্গুর সেরোটাইপ হচ্ছে 4টা। তো প্রথমবার যখন হয় দেখা যায় এটা যতটুকু না মানে বাচ্চাটার সিমটম হয়, দ্বিতীয়বার বা তৃতীয় তারপরে আরো বেশি আকারে সেটা হয়ে থাকে। দেখা যায় তারা ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসে, অথবা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, রক্তপাত। হেমোরেজিক ফিভার হচ্ছে যেখানে আমাদের ডেঙ্গু ফিভার থাকবে, সাথে কোনো রক্তপাতের হিস্ট্রি থাকবে সেটা, বা ও রক্তপাত হচ্ছে, সারা গায়ে কোনো লাল লাল র্যাশ পাচ্ছি আমরা, এটা প্ল্যাটলেট কমার কারণেও হতে পারে, ভাস্কুলাইটিসের জন্যও হতে পারে। তাহলে এই জিনিসগুলো যদি থাকে তখন আমাদের বলতে হয় ভর্তি করতে হবে, বা এই বাচ্চাটা খারাপ মানে, এবং এদের ক্ষেত্রে দেখা যায় মৃত্যু হারও বেশি। তো ওই সময় নেগলিজেন্সি করলে আমাদের ডেথ বা মর্টালিটিটা বেশি হয়। কিন্তু ইউজুয়ালি ডেঙ্গু রোগী বাসায় রেখেই চিকিৎসা করা যাবে, এবং এইসব ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। যেমন ধরেন আমরা কতটুকু পানি জাতীয় খাবার খাবে, সে নর্মাল খাবারের সাথে সেই পানির তরল খাবারটা কতটুকু বেশি খাবে এটা আমি বলে দিই বা প্রেসক্রিপশনে লিখে দিই যে এইভাবে এতটুকু খাবে। ধরেন একটা 10 কেজির বাচ্চা, সে সারাদিনে অ্যারাউন্ড 1 লিটারের মতো স্যুপ, দুধ, জুস, যদি ডাবের পানি, স্যালাইন, যে যেটা পছন্দ করে হিসাব করে আমরা বলে দিই যে এতটুকু তাকে খাওয়াতে হবে। যদি কারণে আপনি এতটুকু খাওয়াতে না পারছেন, অথবা খেলেও সে বারবার বমি করে দিচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে তার প্রস্রাবের মাত্রাটা ঠিক আছে কিনা। সাধারণত 4 থেকে 6 ঘন্টায় সে যদি একবার প্রস্রাব কমে, আমরা মোটামুটি বলি যে ঠিক আছে আপনি খাওয়াতে থাকেন। আর এর মধ্যে যদি বাচ্চা নেতিয়ে পড়ে বা অন্য কোনো থাকে, বাচ্চা খুব ইরিটেবল হয়ে গেছে, যেটা আমাদের শকে আমরা পাই, খুব ঘাম হচ্ছে, এবং মারা কিন্তু এসে বলে যে হঠাৎ করে ও প্রচুর ঘামছে, তো এইসব ক্ষেত্রে অবশ্যই তাকে ভর্তি করে চিকিৎসা করতে হবে। আর বাসায় থাকলেও এই ডেঙ্গু রোগের চিকিৎসা হচ্ছে এই তরলটা খাওয়া, সাথে হচ্ছে শুধু প্যারাসিটামল। জ্বর আসলে আমরা বলি যে শুধু প্যারাসিটামল। এছাড়া যে ব্যথার জন্য যে ব্যথানাশক কিছু ওষুধ দেওয়া হয়, NSAID বলে থাকি, এগুলো একদম সম্পূর্ণ নিষেধ, কারণ এগুলো রক্তপাতের ঝুঁকি বাড়াবে। তারপর এই ধরনের পেশেন্টকে আমরা সাধারণত IM ইনজেকশন দিতে মানা করি, মানে মাংসপেশিতে যে ইনজেকশনগুলো দেওয়া হয়। এরপর হচ্ছে যে কোনো ঘুমের ওষুধ বা এই ধরনের ওষুধগুলো ওই সময় আমরা খাওয়াতে নিষেধ করি, কেননা খাওয়ালে বাচ্চা হয়তো ড্রাউজি হয়ে যাচ্ছে, ও কি ডেঙ্গুর মানে কনসিকুয়েন্সে হচ্ছে নাকি ওষুধের কারণে হচ্ছে, এটাও ডিটেক্ট করা কঠিন হয়ে যায়। তো এই জিনিসগুলো মেনটেন করে যদি বাচ্চা ঠিক মতো বাসায় খায়, পর্যাপ্ত বিশ্রামে থাকে, তাহলে বাসায় চিকিৎসা করা সম্ভব। ডেঙ্গু জ্বর প্রতিরোধে আসলে কি কি করণীয় সেই বিষয়গুলো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডেঙ্গু জ্বরে করণীয় নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। আমাদের চারপাশে করোনা নিয়ে এখনও আমরা আতঙ্কিত, তবে ডেঙ্গুর প্রভাব কিন্তু কমেনি। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে। স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হয়। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি
প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে, সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেজ থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে? আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুট সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যেটা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে চালটা যদি আপনি লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়, দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। শিশুদের ডেঙ্গু জ্বর প্রতিরোধে কি কি করণীয়? আমরা বলি এই ডেঙ্গু জ্বরটা তো সাধারণত সকালে মানে ভোরে বা সন্ধ্যায়, মানে শুধু রাত্রে এটার করলে হবে না, মানে এটার জন্য প্রতিরোধের জন্য ওকে যখন বাইরে বের হবে সে ফুল স্লিভ কাপড় পরবে। এই সময়টাতে সে দরকার হলে একটু পাতলা কাপড় পরলো, যেহেতু মানে গরমের সিজন ঘামছে সবাই, কিন্তু ফুল স্লিভ পরলে ভালো। এরপর হচ্ছে স্কুলে যেখানে মানে কোথাও পানি টানি জমে সেটা আমি বলবো যে মানে পরিষ্কার রাখাটাই আসলে উচিত। এবং বাসায় অনেকে মানে বাগান আছে অথবা বারান্দায় গাছ লাগাচ্ছেন বা টবে পানি রেখে করতেছেন, জমা পানি একবারে রাখা যাবে না, সেই পানিটা 3 দিন পর পরিষ্কার করে ফেলতে হবে। এবং গাছেও মানে মশার স্প্রে করে যেন মশা ওখানে না হতে পারে বা লার্ভা থাকলে সেটা আমাদেরকে পরিষ্কার করে ফেলতে হবে। আর বাসায় হচ্ছে মশারি মানে দিনেও ঘুমালে একটু মশারি টাঙানো অথবা মশা রোধক সেগুলা ইউজ করতে, আসলে না হলে দেখা যাবে যে এই জিনিসগুলা মানে আমাদের প্রতিরোধ করাটাই কঠিন হয়ে যাবে। আর এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি, ট্রিটমেন্ট করার চেয়ে এটা সহজ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডেঙ্গু জ্বরে করণীয় নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সিরিয়াসলি যদি আমরা ভেঙে বলি তাহলে এটা মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তার মানে হচ্ছে এই পেশেন্টের পলিসিস্টিক ওভারি থাকে। পলিসিস্টিক ওভারি মানে কাকে বলে? পলিসিস্টিক ওভারি হচ্ছে নর্মাল যে ওভারি থাকে সেটাতে কোনো ছোট কোনো সিস্ট বা এটাকে আসলে সিস্ট বলতে আমরা বলি পানির থলির মতো ছোট ছোট সিস্টের মতো দেখা, যেটা আমি যদি আল্ট্রাসাউন্ডগ্রাম করি তাহলে এটাকে ছোট ছোট কালো বিন্দু বিন্দু দেখা যায়। তো পলিসিস্টিক ওভারি যাদের থাকে তাদের হচ্ছে এই সিস্টগুলা পুরো একটা ওভারি জুড়ে থাকে। অনেকটা যেমন ধরেন আমরা গলা যে
পুঁথির মালা পরি, ঠিক পুঁথির মালার মতো স্ট্রিং পুরাটা একদম এর পুরো পেরিফেরালি একদম এভাবে স্ট্রিংয়ের মতো থাকে এবং দেখে মনে হয় যে না ওভারের ভিতরে একটা মালা পরানো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।